পড়ছিলাম তাজমহল, কলমে প্রিমা ফারনাথ চৌধুরী। পর্ব সংখ্যা 18। সাইনা মেঝেতে নিঃশব্দে বসে রইল। পুরো শরীরটা পাথরের রূপ নিয়েছে, নড়ার শক্তি নেই। তাজদার সিদ্দিকের দৃষ্টিতে ঝলসে উঠল তীব্র ক্ষোভ। টান টান হয়ে উঠল মুখের রেখাগুলো। সাইনার দিকে এক ঝলক তাকিয়ে চোখ নামিয়ে নিল। রীতিমতো অপমানিত মনে হলো নিজেকে। ঘর ঝুড়ে অস্থির পায়চারি করলো, নিজের রাগ সামলাতে পারছে না। কিছুক্ষণ পর তাজদার সিদ্দিকী ধীরে ধীরে গিয়ে বসলো রকিং চেয়ারে। চেয়ারের কাঠ কাঁপিয়ে কেকিয়ে উঠল একবার। সে পায়ের উপর পা তুলে ঠান্ডা ভঙ্গিতে বসে রইল। ঠোঁটের কাছে হাত তুলে ভ্রু কুচকে তাকালো সাইনার দিকে, আর চোখে চাপা কোনো হিসেবি দৃষ্টিতে। সাইনা তখনও মেঝেতেই পা কুড়িয়ে বসে আছে নিঃশব্দে। কাজ সামান্য কুঁজো হয়ে এসেছে, হাতে ব্যথা পেয়েছে বেশ। চোখে মুখে কষ্ট লুকানো যাচ্ছে না। অনেকগুলো চুড়ি ভেঙে ছড়িয়ে আছে মেঝেতে, লালচে দাগ দেখা যাচ্ছে হাতে। অনেকটা সময় কেটে গেছে নিঃশব্দে। দেয়ালের ঘড়ির কাঁটা ঘুরছে। সাইনা মেঝেতে পা কুড়িয়ে বসে ঝিমোচ্ছে। চোখের পাতাগুলো ভার হয়ে এসেছে। তাজদার সেদিকে রকিং চেয়ারে হেলান দিয়ে মাথা এলিয়ে দিয়েছিল পেছনে। চোখ প্রায় বন্ধ। হঠাৎ এক মুহূর্তে চোখ খুলে গেল। চট করে সামনে তাকিয়ে দেখল সাইনা এখনো মেঝেতেই নিস্তেজ ভঙ্গিতে ঝিমোচ্ছে। তার ভ্রু কুঁচকে উঠল। চেয়ারে আরাম ছেড়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো সে। নিঃশব্দ পায়ে এগিয়ে এসে সাইনার সামনে বসে পড়ল হাঁটু ভেঙে। সাইনা ধীরে ধীরে চোখ তুলল। বিস্ময়, সংশয় আর অসহায় কৌতূহলে তাকালো তাজদারের দিকে। চোখ দুটি লাল, কাপা কাপা। তাজদার ধীরে বলে উঠল, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? সাইনার গালে শুকিয়ে আসা জলের রেখা এখন স্পষ্ট। সে মুখ ঘুরিয়ে রেখেছে। চোখে চোখ রাখার সাহস নেই, ইচ্ছেও নেই। তাজদার এবার শক্ত কণ্ঠে বলল, আমার দিকে ভালো করে তাকাও সাইনা মমতাজ। সাইনা তাকালো না, নড়ল না অবধি। কোনোদিন সে মন ভরে সময় নিয়ে তাজদার সিদ্দিকের দিকে তাকায়নি। তাকানোর ইচ্ছাটাই জন্মায়নি কখনো। ছেলেবেলায় একবার অপমানিত হয়ে কাঁদতে কাঁদতে তাকিয়েছিল তাজদার সিদ্দিকের দিকে, আর তখনই তাজদার সিদ্দিকে আঙুল তুলে বলে দিয়েছিল চোখ নিচে। সেই চোখ আজও নিচেই নেমে আছে, আর থাকবে। সে কোনোদিন মুগ্ধ হয়ে তাজদার সিদ্দিকের চোখে চোখ রাখবে না। এই লোকটা যদি জানতো সে একটুখানি তাকালেই কতখানি ঘৃণায় ফুঁসে ওঠে তার বুকের ভেতর, তাহলে জীবনেও তাকাতে বলতো না। তার দু চোখে পট্টি বেঁধে দিয়ে বলতো, আমার দিকে না তাকিয়ে সংসার করো। সারা জীবন তাদের সাথে দাস গোলামের মতো ব্যবহার করে এখন ঠিক কি কারণে এত তুলো তুলো করছে সাইনা, কি সেটা জানে না? এরা ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, স্নেহ, মমতা দেখায় পয়সায়, সৌন্দর্য আর স্ট্যাটাসের উপর ভিত্তি করে। অসম্ভব ঘৃণা করা, হেয় করা, তুচ্ছ করা মানুষ হুট করে ভিন্ন আচরণ করলে যে কারো মনে প্রশ্ন উঠবে। সাইনার মনও নিজেকে প্রশ্ন করেছিল। উত্তরটা খুব সহজে পেয়ে গিয়েছিল সে। দরিদ্র পরিবারের শেষ সন্তান ছিল সে। বাবার অল্প আয়, 5 ভাই বোন। সবার পড়াশোনা আর খাবারের খরচ মেটাতে হিমশিম খেতে হতো বাবাকে। তবুও বাবা চেয়েছিল সবাই পড়াশোনা করুক। মানুষ মূল্যায়ন করে না বলে তিনি খুব দুঃখ পেতেন। চেয়েছিলেন কম খেয়ে হলেও ছেলেগুলো মানুষ হোক। ছেলেগুলো মানুষ হলে সমাজে একটা অবস্থান তৈরি হবে, মানুষ সম্মান করবে। সাইনার শেষ সন্তান ছিল বলে মায়েরও যথেষ্ট অবহেলা পেয়েছিল। বুকের দুধও বেশি দিন পায়নি সে। দাদিমা তাকে ভাতের মার আর সাবুদানার পানি খাইয়ে নাকি দুধের অভাব মেটাতেন। মা অন্য ছেলে মেয়েদের খাওয়া পড়ার চিন্তায় ডুবে থাকতেন। সাইনাকে নিয়ে কোনো আলাদা ভাবনা ছিল না তার। দাদিমা তাকে মানুষ করেছে বলতে গেলে। মায়ের শেষ সন্তান হওয়ায় সে জন্মেছিল খুবই দুর্বল আর রোগা হয়ে। ছোট থেকেই পুষ্টিহীনতায় ভুগেছে। পা দুটো বাঁকা হয়ে গিয়েছিল। মানুষের ছোটবেলার ছবি কত সুন্দর, আর তার ছোটবেলার ছবিগুলো দেখলে এখনো চোখে জল আসে। দেখতে ইচ্ছে করে না একদম। তার পা বাঁকা ছিল, গাল বসে গিয়েছিল, দাঁত বের হয়ে থাকতো, চুল এলোমেলো, মুখশ্রী ছিল কঙ্কালের মতো ভাঙাচোরা। দেখতে মনে হতো রাস্তায় পড়ে থাকা অবহেলিত কোনো ভিখারির বাচ্চা। দুটো কাপড়েই কেটে যেত পুরো বছর। রোদে পড়ে কাপড় ঝলসে যেত, ছিঁড়ে যেত। মা সেলাই করে দিত হাতে। নতুন জামা পেলে তো খুশিতে আত্মহারা হয়ে যেত সাইনা। সে তখন একরোখা দুরন্ত ছিল। রোদে পড়ে মাটিতে গড়াগড়ি খেলে বেড়াতো পাড়ার পর পাড়া। তার গায়ের রং আরও ঘোলা হয়ে যেত। সেই রং, সেই কুৎসিত রূপই হয়তো তাজদার সিদ্দিকী আর তাসনিম আর তাসনুভাদের চোখে চরম অপছন্দের ছিল। এজন্যেই তারা ঘৃণা করত, তুচ্ছ করত। যখন সে ক্লাস 8-এ ওঠে, তখন হঠাৎ করেই তার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে।
সবাই বলতো এই মেয়েটা হিজড়া হবে, বুকে মাংস নেই, মাসিক হয় না, নিশ্চয়ই কোনো গোলমাল আছে। মিলি সৌন্দর্য নেই বলে উপহাস করতো সবাই। কিন্তু বয়ঃসন্ধির পর হঠাৎ করে তার শরীর রূপ নিতে শুরু করে, গায়ে মাংস লাগতে শুরু করে, কাঠের মতো পাটকাঠি দেহে ধীরে ধীরে ঢেউ ওঠে। হুট করে সে অনেকটা লম্বা হয়ে যায়, তার চলাফেরায় নরম ভাব আসে, চোখে মুখে লজ্জা আসে। সবার চোখে পড়ে সেই বদল। শাইনা আগে আয়নার সামনে দাঁড়ালেও নিজেকে এড়িয়ে যেত, অত মন দিয়ে নিজেকে দেখতই না। হঠাৎ একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে সে নিজেই চমকে উঠল। নিজেই নিজের শরীরের দিকে তাকিয়ে ঘেমে উঠেছিল, লজ্জায় চোখ নামিয়ে নিয়েছিল। সময় কত কিছু পাল্টে দেয়, গোটা একটা মানুষকেও। তার গায়ের রংটা উজ্জ্বল, মসৃণ, কিন্তু সেটা তখন চাপা পড়েছিল অপুষ্টি, রোদে পোড়া গা আর অবহেলার ভারে। চুলের গোছাও ছিল ঘন আর মোটা, কিন্তু অযত্নে এলোমেলো হয়ে থাকতো সব সময়। ঘাড়ে কাঁধে জমে গিয়েছিল কালচে দাগ, কিন্তু ধীরে ধীরে বদল এলো। যত্ন, সময় আর বয়সের সঙ্গে সঙ্গে সেই কালচে দাগগুলো হালকা হতে লাগলো। চুলে ফিরে এলো জৌলুস, গায়ের ত্বকে ফিরে এলো প্রাণ। কেউ ভেবেছিল সেই রোগা পটকা, ছেঁড়া কাপড় পরা কুৎসিত মেয়েটা একদিন এলাকার সুন্দরীদের তালিকায় নাম লেখাবে? শাইনা একদম ঘরকোনা হয়ে গিয়েছিল বয়ঃসন্ধির পর। নিজেদের আর্থিক অবস্থার উন্নতি হতে লাগলো। আচমকা সবকিছু কেমন যেন পাল্টে গেল। মানুষের ব্যবহারও পাল্টে গেল। টাকা আর সৌন্দর্য আসলেই ম্যাটার করে। টাকা আর সৌন্দর্য ছাড়া কিচ্ছু হয় না। টাকা আর সৌন্দর্য না থাকলে কেউ 2 পয়সার দাম দেয় না। সেটা শাইনের চেয়ে ভালো কেউ জানে না। কলেজে যাওয়ার পথে অনেকের নজরে পড়েছে সে। তারপর অনেক সম্বন্ধ আসতে লাগলো। স্কুলে থাকতে যাদের টিটকারি শুনতো তাদের অনেকের কাছেই প্রেমের প্রস্তাব পেয়েছে সে। গা গুলিয়ে আসতো তার। প্রতিবেশী রুম্পা আপার বিয়েতে সে হলুদ শাড়ি পরেছিল। তিতনি, তাসলুভা সবাই ছিল সেই হলুদের অনুষ্ঠানে। শুধু দূরন্তের অনেক আত্মীয় স্বজন তখন শাইনাকে চিনতে পারেনি। যখন শুনল মেয়েটা আশরাফের ছোট বোনটা, তখন সবাই হা হয়ে গিয়েছিল। লোকে মুখে ফিসফিসও করতো, এই বলে মেয়েটা আগে দেখতে কেমন ছিল না, পয়সা হওয়ার পর কেমন পাল্টে গেছে দেখ। টাকায় কত সুখ। শাইনাকে তার মা বাবা, অনেক আত্মীয় স্বজনও হুট করে চিনতে পারেনি। গায়ে হলুদে বাড়ির মেয়েদের গ্রুপ ছবি আর ভিডিওগুলো লন্ডনে বসবাসরত তাজদার সিদ্দিকের কাছে গিয়েছিল। সেও কৌতূহলে জিজ্ঞেস করেছিল তিতলির পাশে দাঁড়ানো মেয়েটাকে। রওশনারা বলেছিল ওই বাড়ির মেয়ে শাইনা। তার কিছু মাস পর তাজদার সিদ্দিকি দেশে এলো। পুরো বাড়ি জুড়ে মিষ্টি বিতরণ হলো। কি হইচই ওই বাড়িতে। শাইনা প্রথম দিনই দেখেছিল সেই বদমেজাজি, তেতো স্বভাবের তরুণ তাজদার সিদ্দিকিকে পূর্ণবয়স্ক, টকবগে যুবক রূপে। চেহারায় এসেছে ধার, চোখে মুখে একরকম ঝলক, শরীরের গঠনে পুরুষ সুলভ দৃঢ়তা। আগের রুক্ষ স্বভাব ছিল, আর এখন প্রভাব বিস্তারী ভারী ভাব। চলাফেরা, তাকানো, এমনকি চুপ করে দাঁড়িয়ে থাকাতেও কত আত্মগৌরব। অহংকার আর দম্ভের চামড়ায় মোড়ানো তাজদার সিদ্দিকের দৈহিক সৌন্দর্য, আত্মগরিমা আর গর্ব নিয়ে হেঁটে হেঁটে চারপাশটা কৌতূহল নিয়েই দেখছিল। বিশেষ করে তাদের বাড়ির দালানগুলো। হয়তো ভেবেছিল এদেরও দালান হয়েছে। শাইনা একবারও সামনেও যায়নি। দাদিমা এসে তাজদার সিদ্দিকের কত নামধাম করলেন। মাটি হয়ে গেছে ওই বাড়ির ছেলেটা, এখন আর আগের মতো নেই। আগে তো কাউকে সালামটাও দিত না, এখন সবার সাথে হেসে খেলে কথাবার্তা বলছে। মেয়ে দেখছে তার জন্য। দাদিমা অবশ্য কথাগুলো তাকে শুনিয়ে শুনিয়েই বলছিল সেদিন, যেটা শাইনা অনেকটা পরে বুঝেছে। তবে প্রতিবেশী এক চাচার বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে স্টেজে ওঠার জন্য ফুলের ডালা নিয়ে দাঁড়িয়েছিল সে সবার পেছনে, তিতলি তার সামনে। তারা দুজনেই চাচার বোকামোর কথা বলে হাসাহাসি করছিল। উনি কেকের মাঝখান থেকে গোলাপটা চামচ দিয়ে তুলে কান্নারত ভাইপোর হাতে ধরিয়ে দিয়েছেন কেকের ছবি তোলার আগেই। ক্যামেরাম্যান বকাঝকা করেছেন। ঠিক তখনই শাইনাদের পেছনে ছেলেপেলেদের এক দল এসে দাঁড়ালো। একজন হঠাৎ গলা ঝাড়ল। শাইনা চমকে তাকালো। তাজদার সিদ্দিকিও তার দিকে তাকালো। তার দিকে তাকিয়ে থাকতে থাকতে পাশ দিয়ে হেঁটে গেল। সেই চাচার বিয়ের সবার মধ্যমণি ছিল তাজদার সিদ্দিকি, কারণ অনেকগুলো বছর পর সে গ্রামে এসেছে। মেয়েদের ষষ্ঠ ইন্দ্রিয় খুবই তীক্ষ্ণ। তারা বুঝে ফেলতে পারে কে কোন দৃষ্টিতে তাকাচ্ছে, কার চোখ লোভাতুর কামুক। পুরো অনুষ্ঠান জুড়ে তাজদার সিদ্দিকি তাকে দেখছিল ঘুরে ফিরে। শাইনা সাহস করে তাকালো এটা বুঝতে তার মনের ভুল কিনা, কিন্তু না, সে যা ভাবছে সেটাই। তাজদার সিদ্দিকি তাকে দেখছে, কপালটা হালকা কুঞ্চিত করে। সে অস্বস্তিতে মানুষের গায়ের আড়ালে আড়ালে দাঁড়াচ্ছিল বারবার। একবার প্যান্ডেলের বাইরে চলেও এসেছিল, সেখানেও তাজদার সিদ্দিকি দাঁড়িয়ে ফোন টিপছে।
ফোনের স্ক্রিনের আলো তার মুখে। শাইনার দিকে চোখ তুলে তাকাতেই শাইনা দ্রুত পালালো। তার ঘাম ছুটে গিয়েছিল লজ্জায়, অস্বস্তিতে। বুকের ভেতর মস্ত বড় একটা পাথর উঠে এসেছিল সেদিন। সাধারণত অনুষ্ঠান শেষ হওয়ার আগ অব্দি সে কখনো অনুষ্ঠান ঘরে আসে না, কিন্তু সেদিন অনেক আগেই চলে এসেছিল। মা, দাদিমা তাকে হাজারটা প্রশ্ন করলো, কিন্তু সে কিছু বলল না। ওই রাতে সে একটুও ঘুমাতে পারেনি। তখনও সে ভেবেছিল হয়তো মনের ভুল, কিন্তু না। ভেজা চুল ছেড়ে ছাদে কাপড় শুকানোর সময় ওই বাড়ির ছাদে হাঁটতে থাকা ছায়াটা তাকে আরো স্পষ্ট করে দিয়েছিল সবটা। পুকুর ঘাটে কাপড় ধোয়ার সময়ও সে দেখেছিল ছায়াটা। এমনকি ঘর থেকে উঠোনে বের হলেই যেন চোখ দুটো তাকে ঘিরে ধরত। সে তাজদার সিদ্দিকের বাজে চাহনি থেকে বাঁচতে পালাতে কতবার হোঁচট খেয়ে পড়েছে তার হিসাব নেই। একটা মানুষ শুধু দূরে দাঁড়িয়ে তাকে কৌতূহলী দৃষ্টিতে দেখছে, এটাই যথেষ্ট ছিল তার রাতের ঘুম হারাম করায়। কি লজ্জা, কি গা গুলানো বিশ্রী অনুভূতি। ওই ধরনের কিছু ভাবতে গেলেই মনে হতো দম বন্ধ হয়ে যাচ্ছিল। তাজদার সিদ্দিকের সামনে দাঁড়াবে, ব্যাপারটাই কতটা জঘন্য। যার চোখে চিরকাল ঘৃণা দেখেছে, সেই চোখে অন্য কিছু কতটা অস্বস্তিকর। নিজের সৌন্দর্যকে বাহবা দিয়েছিল সে। এই সৌন্দর্য তাকে কত মানুষ চিনিয়ে দিল, কত মানুষের কত রূপ দেখিয়ে দিল। আননোন নাম্বার থেকে আসা কল, মেসেজ সব তাজদার সিদ্দিকের ছিল। নাম্বারটা কোথায় পেয়েছিল কে জানে। শুরুতেই একবার কল রিসিভ করেছিল সে। গলার ঝাড়া শব্দ পেয়ে ফোনটা ছিটকে পড়েছিল হাত থেকে। মেসেজ আর কলগুলো দেখলে তার হাত পায়ে কাঁপুনি ছুটত। কি দুঃসাহস ওই লোকটার। সে ভাবে কি করে শাইনা তার সাথে ফোনে কথা বলবে? টাকা দিয়ে মন কেনা যায় নাকি? কি জঘন্য। তাজদার সিদ্দিকী অনেকবার তার সাথে কথা বলতে চেয়েছে। শাইনা পালিয়ে পালিয়ে থেকেছিল। বিয়ের প্রস্তাব পাঠাবে এই ব্যাপারে সে নিশ্চিত ছিল, আর সেটাই হয়েছে। যারা মানুষকে টাকা আর সৌন্দর্যের দাড়িপাল্লা দিয়ে মাপে, সেই ছোট লোকদের বাড়িতে বউ হয়ে না আসার জন্য আল্লাহর কাছে দুহাত তুলেছে সে। কেন কবুল হয়নি কে জানে। যে লোকটা তার অভাবগ্রস্ত নিরীহ রূপটাকে ঘৃণা করেছিল, সেই লোকটাই তার সৌন্দর্যে ঘায়েল হয়ে বিয়ে করেছে। ভবিষ্যতে সে তার সৌন্দর্য হারিয়ে ফেলবে তখন। তাজদার সিদ্দিকী গম গলায় বলল, শাইনা মমতাজ, কথা বলো, নয়তো তাকাও। আমি কি বলছি শুনতে পাচ্ছ? শাইনা অল্প করে তাকালো। এই চেহারায় কোনো মায়া দয়া নেই, আপাদ মস্তক কঠিন। শক্ত ঠোঁট দুটো কাঠিন্য বলে দেয় কতটা রুক্ষভাষী এই লোক। এই লোকটা পুরো পৃথিবীর সমস্ত শোক পায়ের কাছে এনে দেবে বললেও তার ক্ষত মুছবে না, তার মন বসবে না এই হিংস্র চেহারাটার দিকে। তাকালে মন গলবে না কখনো। অতি জঘন্য, অতি নৃশংস এই লোক। সে চোখ সরিয়ে নিল। তাজদার বলল, আমার সাথে সহজ হও, তাকাও আমার দিকে। এভাবে চলতে থাকলে সব শেষ হয়ে যাবে। শাইনা একদম তাকালো না। তার এত অস্বস্তি, এত ছটফটানি দেখেও লোকটা সামনে থেকে সরল না। এদের কাছে অন্য কারো সুবিধা অসুবিধা, ছটফটানি, অস্বস্তি এইসব কোনো ব্যাপারই নয়। বরং তাকে কোলে তুলে নিল আচমকা। শাইনা রেগে মেগে তাকালো। তাজদার তাকে বুকের কাছে ধরে রেখে তার মুখের দিকে তাকিয়ে বলল, পুরনো কথা ভুলে যাওয়ার জন্য হলেও আমার দিকে তাকাও। আমি বারবার তোমাকে রিকোয়েস্ট করব না, আমাকে খ্যাপাবে না। আমি আগের মতো না থাকলেও খুব ভালো মানুষ হয়ে যাইনি। আমি মানুষকে মাথায় তুলতে জানি, আবার মাথায় তুলে আছাড়ও মারতে জানি। আমার সাথে পাল্লা দেওয়ার চেষ্টা করবে না। তাকাও আমার দিকে। শাইনা অনেকবার তাকিয়েছে তার দিকে, কিন্তু মনের চোখ দিয়ে যখনই তাকালো তখনই একটা ভয়ঙ্কর, অতি কুৎসিত, বিকৃত, বিকল, অমানুষের মতো চেহারা তার চোখের পাতায় ভেসে উঠল। কি করে সে বোঝাবে? কারো দিকে তাকানোর জন্য ওই চেহারায় একটু মায়া দয়া, মানবিক ছাপ থাকা লাগে, যা তাজদার সিদ্দিকের চেহারায় নেই। মানুষের মুখের আদলেও বোধ হয় এক সময় স্বভাবের ছায়া পড়ে। মনের রঙও লেগে থাকে চোখের কোণে, ভ্রুর রেখায়, ঠোঁটের বাঁকে। হাজার চেষ্টা করেও নিজেকে আর বোঝাতে পারে না শাইনা। পছন্দ হয় না, তাকাতে ইচ্ছে করে না। কি পরিমাণ ঘৃণা জমে আছে তার ভিতর, ভাবলে নিজেকেই অবাক লাগে। তাজদার সিদ্দিকের মুখটা মনে পড়লেই বুকের ভেতর একটা গা গোলানো অনুভূত হয়। এক ধরনের বিক্ষোভ, একরাশ বৃতৃষ্ণা। আর 10 জনকে নিয়ে যেমন রাগ বা বিরক্ত হয়, ওটা ঠিক সেরকম না, অসহ্যকর একটা অনুভূতি। সে নিজেই পালিয়ে বেড়ায় এই অনুভূতি থেকে। সে কখনো ভাবেইনি তাজদার সিদ্দিকের প্রতি নিজের ঘৃণা যেন একটু কমে। সে প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে, সে আর পারছে না, তার মাথায় আর কুলোচ্ছে না। না সে ঘৃণা করে শান্তি পাচ্ছে, না সে তাজদার সিদ্দিকের প্রতি মন বসাতে পারছে। মাঝপথে দাঁড়িয়ে নিজের এই অসহায়তা, দ্বন্দ্ব, সবকিছুর প্রতি বিরক্ত হয়ে উঠেছে সে নিজেই। তাজদার তাকে বিছানায় বসিয়ে দিল। তার সামনে বসে হাতটা দেখে
নিয়ে নিজ নিজ বলল, সকালে যদি কেউ জিজ্ঞেস করে এইসব কাটাছেঁড়া কেন হলো তখন কি বলবে? শাইনা চুপ করে রইল। তাজদার তার দিকে তাকাতেই শাইনাও তাকালো। কিছুক্ষণ নীরব মুহূর্ত পেরিয়ে গেল। আমি কি খুব খারাপ? প্রশ্নটা শাইনা কেমন চমকে গেল। সে ইচ্ছে করে উত্তর দিল না। তাজদার কঠোরভাবে বলল, আনসার মি। তুমি আমার সাথে মন খুলে কথা না বললে সহজ হবে কিভাবে? কথা বলছো না, তাকাচ্ছ না, কাছে থাকতে দিচ্ছ না। আগেও পালিয়ে পালিয়ে থেকেছ। সমস্যা কি বলবে? তোমার কোনো ধারণা আছে তোমাকে বিয়ে করতে গিয়ে আমাকে কত কিছু ফেস করতে হয়েছে? তুমি এরকম করতে থাকলে সবাই আরও পেয়ে বসবে আমাকে, কারণ আমি তোমাকে পছন্দ করে বিয়ে করেছি। তুমি এক্স্যাক্টলি চাইছোটা কি? আমার মান সম্মান শেষ করার পায়তারা করছো? শাইনা তার চোখে চোখ রাখলো। এক নিঃশ্বাসে বলল, কিন্তু আমি আপনাকে পছন্দ করি না। আপনার স্পর্শ তো বহুদূর। আপনার ছায়াকেও আমি ভয় পাই। আমি হয়তো দেখাই না, কিন্তু আমি সত্যি ভয় পাই। এই যে আপনি আমাকে ধরছেন, এতেই আমার গা গুলিয়ে আসে। অহংকারী চেহারাটাতে আমি আমি আমার জন্য নিখাত কিছু দেখি না। কথাগুলো বলার সময় শাইনার গলা কাঁপছে। হাতের আঙুল পা কেমন টান টান হয়ে উঠছে। আপনি আমার সামনে বসে আছেন, এটা ভাবতে বসলেই আমার কেমন জানি লাগে। আপনি আমার গায়ের ওপর নিঃশ্বাস ফেলবেন না। আপনি বাজেভাবে তাকান। আপনাকে আমার ভালো লোক বলে মনে হয় না। তাজদার সিদ্দিকে বলল, আমি সব সময় তোমার দিকে বাজেভাবে তাকাবো, প্রমিস? শাইনা দাঁত চিবিয়ে নিজেকে ছাড়িয়ে বলল, বখাটে। ইয়েস, আই অ্যাম। শাইনা শুয়ে পড়ল বিছানায়। গায়ে আঁচলটা জড়িয়ে নিতে নিতে বলল, আপনার চেহারাটা আমি সহ্য করতে পারি না। এটা আমার দোষ নয়, আপনার চেহারার দোষ। তাজদার এক ঝটকায় তাকে নিজের দিকে ফিরিয়ে এনে তার মুখের উপর ঝুঁকে পড়ে বলল, দোষ তোমার চোখের। আমি সুন্দর, তুমি মনের চোখ খুলে দেখো। শাইনা অবাক চোখে তাকিয়ে বলল, আপনার পিড়িতে দেখে তো আমি অবাক হচ্ছি। মানে এত প্রেমের বাতাস লাগলো কবে থেকে? বাপরে বাপ, সিনেমাকেও হার মানাচ্ছে সব। তাজদার বলল, আমি বিয়ে করেছি বলে ঠেকায় পড়িনি। তোমাকে আমি বিয়ে করেছি, এটাই বেশি। আপনি আমার মতো ভালো জীবনসঙ্গী পেয়েছেন, এটাই বেশি। বলে শাইনা সরিয়ে দিল শক্তপোক্ত শরীরটাকে। কথায় কথায় গায়ের উপর উঠে আসে, বাজেভাবে ছুঁয়ে দেয়। বেয়াদব লোক। তাজদার সিদ্দিকী এত অপমান সওয়ার মতো লোক নয়। চোটপাট দেখিয়ে দরজা খুলে হনহনিয়ে বেরিয়ে যাচ্ছিল। শাইনা বলল, ইগো খুব ব্যথা পেয়েছে। দরজা খুলে গেছে ততক্ষণে। তাজদার সিদ্দিকী থেমে গেল দরজা একটা ধরে রেখে। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো। তারপর ভেতরে ঢুকে ধপাস করে আবারও দরজা বন্ধ করে দিল। শাইনা পায়ের নিচ থেকে কাঁথা টেনে নিয়ে নিজেকে লাশের মতো পেঁচিয়ে নিয়ে লম্বা হয়ে শুয়ে থাকলো। হাতটা ব্যথা করছে। তাজদার সিদ্দিকী বিছানার পাশে দাঁড়িয়ে হতাশ হয়ে বলল, লাশের সাথে সংসার।